এমন একটি দেশে বসবাসের কথা ভাবুন যেখানে আপনার পায়ের নিচে শত শত কোটি ডলার মূল্যের হীরা পুঁতে রাখা আছে, কিন্তু মানুষের গড় আয়ু মাত্র ৩৫ বছর। পশ্চিম আফ্রিকার ছোট্ট রাষ্ট্র সিয়েরা লিওন বিংশ শতাব্দীর অন্যতম নৃশংস একটি যুদ্ধের শিকার হয়েছিল ঠিক তার মাটির নিচের এই মূল্যবান রত্নগুলোর কারণেই। এখানে প্রতিটি ক্যারেটের মূল্য পরিশোধ করা হয়েছিল মানুষের জীবনছিন্ন হাত এবং জীবন্ত পুড়িয়ে মারা মানুষের বিনিময়ের কারণেই এর ডাকনাম হয়েছিল রক্তাক্ত হীরা। এই খনিজ সম্পদের প্রাচুর্যই অভিশাপে পরিণত হয়েছিল। যুদ্ধটি ১১ বছর ধরে চলেছিল, ৭০,০০০ মানুষ নিহত হয়েছিল এবং দেশটি এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশদের দ্বারা আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে ধরে আনা মুক্ত দাসদের নিয়ে এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছিল। রাজধানীর নাম রাখা হয়েছিল ফ্রিটাউন, যার অর্থ মুক্তদের শহর, এবং এটি ছিল আফ্রিকার প্রথম স্থান যেখানে প্রাক্তন দাসদের জমি এবং নিজেদের মতো করে জীবনযাপনের অধিকার দেওয়া হয়েছিল। কিন্তু ব্রিটিশরা থেকে যায় এবং দেশটিকে একটি উপনিবেশে পরিণত করে পরবর্তী ১৫০ বছর ধরে উন্নয়নে কোনো বিনিয়োগ না করেই হীরা ও সোনা উত্তোলন করতে থাকে। ১৯৬১ সালে যখন স্বাধীনতা আসে তখন দেশে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক ছিল না, কিন্তু ছিল সম্পদের বিশাল ভাণ্ডার যা কারো কোনো কাজেই আসতো না। ১৯৯১ সালে গৃহযুদ্ধ শুরু হয় এবং বিশ্ব এমন এক দুঃস্বপ্নের সাক্ষী হয় যা আজও আমাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেয়। বিদ্রোহীরা গ্রাম থেকে শিশুদের অপহরণ করে, তাদের মাদকাসক্ত করে এবং তাদের পরিবারকে, প্রথমে তাদের বাবা মাকে, তারপর প্রতিবেশীদের হত্যা করতে বাধ্য করে। শিশুদের হত্যাযন্ত্রে পরিণত করা হয়েছিল। কারো কারো বয়স ছিল মাত্র ৭ বছর। তারা গুলি চালাতাগুন দিত এবং বাড়িঘর লুট করত, অথচ তাদের সাথে কি ঘটছে তা তারা কিছুই বুঝত না। তাদের সংখ্যা ছিল ১০,০০০-এরও বেশি এবং তাদের বেশিরভাগই আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাদের মনস্তত্ত্ব চিরতরে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। কিন্তু যুদ্ধের প্রতীক ছিল এমন এক কৌশল যা এমনকি যুদ্ধ সাংবাদিকদেরও হতবাক করে দিয়েছিল। বিদ্রোহীরা গণহারে মানুষের হাত পা কেটে ফেলত। একে বলা হতো জিরো ফোর্স অপারেশন এবং এতে মানুষ বেঁচে থাকলেও পঙ্গু হয়ে যেত, ফলে তারা কাজ করতে বা ভোট দিতে পারত না। ভুক্তভোগীদের ছোট বা লম্বা হাতার পোশাকের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হতো, যার অর্থ হল তাদের কনুই থেকে হাত বা বাহু কেটে ফেলা যেত। শিশুদের দুটি হাতই কেটে ফেলা হতো যাতে তাদের বাবা মা দেখতে পায়। যুদ্ধটি কেবল ২০০২ সালে শেষ হয়েছিল যখন জাতিসংঘের সৈন্য এবং ব্রিটিশ বিশেষ বাহিনী এসে পৌঁছায়, কিন্তু ততদিনে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ২০০৬ সালে সিয়েরা লিওনে কি ঘটেছিল তা বিশ্ব জানতে পারে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ব্লাড ডায়মন্ড চলচ্চিত্রটির সৌজন্যে। চলচ্চিত্রটিতে দেখানো হয়েছিল কিভাবে সন্ত্রাসবাদে অর্থায়নের মাধ্যমে হীরা বিশ্ববাজারে প্রবেশ করেছিল এবং কিভাবে পশ্চিমা সংস্থাগুলো মুনাফার জন্য এ বিষয়ে চোখ বন্ধ করে রেখেছিল। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর গহনার ব্র্যান্ডগুলো উৎপত্তিস্থলের সনদ চাইতে শুরু করে এবং ক্রেতারা দোকানে অস্বস্তিকর প্রশ্ন করতে শুরু করে। এতে সমস্যার সমাধান হয়নি, কিন্তু এটি লক্ষ লক্ষ মানুষকে তাদের আঙুলে ও কানের দুলে থাকা সেই সুন্দর পাথরগুলোর দাম নিয়ে ভাবতে বাধ্য করেছিল। এরও আগে আন্তর্জাতিক সম্প্রদায় কিম্বার্লি প্রক্রিয়ার মাধ্যমে এই বাণিজ্য বন্ধ করার চেষ্টা করেছিল, যা একটি হীরা প্রত্যয়ন ব্যবস্থা। এখন হীরার প্রতিটি চালানকে অবশ্যই প্রত্যয়িত হতে হবে এবং প্রমাণ করতে হবে যে সেগুলি আইনসম্মতভাবে খনন করা হয়েছে এবং কোনো যুদ্ধ বা সন্ত্রাসবাদে অর্থায়ন করা হয়নি। কাগজে কলমে এটি দেখতে ভালো মনে হলেও বাস্তবে চোরাচালান অব্যাহত রয়েছে। জাল নথি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর মাধ্যমে হীরা পরিবহন করা হয় এবং কেউ তা যাচাই করে না। বিশেষজ্ঞরা বলেন যে বাজারে থাকা হীরার প্রায় ১০% সন্দেহজনক উৎসের এবং সেগুলোর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব। ২০ বছর আগে যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু শিশুরা এখনও কষ্ট পাচ্ছে। এখন তাদের হীরার খনিতে সস্তা শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়। ছেলেরা দিনে $1-এরও কম পারিশ্রমিকে 10 ঘন্টা ধরে বালি খোঁড়া ও ধোয়ার কাজ করে, স্কুলে যায় না এবং তাদের কোনো ভবিষ্যৎ নেই। খনিগুলো অনবরত ধসে পড়ে, শিশুরা আহত হয় এবং এমন ধুলো নিঃশ্বাস নেয় যা ২০ বছর বয়সের মধ্যেই তাদের ফুসফুসকে মেরে ফেলে, কিন্তু পরিবারগুলোর টাকার প্রয়োজন। আন্তর্জাতিক সংস্থাগুলো শিশুশ্রমের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু যতদিন পরিবারগুলো দারিদ্র্যের মধ্যে থাকবে, বাবা মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠানোর পরিবর্তে খোঁড়ার কাজেই পাঠাবে।
2014 সালে যখন দেশটি সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, তখন এক নতুন বিপর্যয় নেমে আসে, ইবোলা মহামারী। এই ভাইরাসে প্রায় 4000 মানুষ মারা যায় এবং একে থামানো অসম্ভব ছিল, কারণ দেশটিতে কার্যত কোনো ডাক্তার বা হাসপাতাল ছিল না। প্রতি 1 লাখ মানুষের জন্য মাত্র 3 জন ডাক্তার ছিলেন, যা ছিল বিশ্বের সবচেয়ে খারাপ অনুপাত। তুলনামূলকভাবে রাশিয়ায় 40 জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 260 জন ডাক্তার রয়েছেন। হাসপাতালগুলো বিদ্যুৎ, ওষুধ ও সরঞ্জাম ছাড়াই চলছিল এবং এমন সব রোগে মানুষ মারা যাচ্ছিল যে গুলোর চিকিৎসা অন্য দেশে মাত্র কয়েক দিনের মধ্যেই হয়ে যেত। রাজধানী ফ্রিটাউন সমুদ্রের ধারে পাহাড়ের উপর অবস্থিত এবং প্রতি বর্ষাকাল এখানে বিপর্যয়ে পরিণত হয়। ভূমিধসে পুরো এলাকা ভেসে যায়। 2017 সালে একটি মাত্র ভূমিধসে এক রাতের মধ্যেই হাজারখানেক মানুষ মারা যায়। কাদা ও পাথরের স্রোত ঘরবাড়ি ও বাসিন্দাদের সরাসরি সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। দরিদ্র মানুষেরা গাছ কেটে খাড়া ঢালে ঝুপড়ি ঘর তৈরি করে এবং যখন বর্ষা শুরু হয় তখন মাটি ধরে রাখার মতো কিছুই থাকে না, তা কেবল ধসে পড়ে। জলবায়ু পরিবর্তন হচ্ছে, বর্ষার তীব্রতা বাড়ছে এবং বিশেষজ্ঞরা বলছেন আগামী 20 বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে রাজধানীর একাংশ জলমগ্ন হবে। সব দিক থেকেই এটি পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ, যেখানে বেশিরভাগ মানুষ 55 বছরও বাঁচে না। গড় আয় দিনে $2-ও কম, অথচ খাদ্যপণ্যের দাম প্রায় অন্য যে কোনো জায়গার মতোই, কারণ সবকিছুই আমদানি করতে হয়। 60% মানুষ নিরক্ষর, কারণ স্কুলের সংখ্যা খুবই কম, আর যে কয়েকটি আছে সেখানে পাঠ্য বই বা এমনকি ডেস্কও নেই। প্রতি 10টি শিশুর মধ্যে একটি শিশু 5 বছর বয়সের আগেই এমন সব রোগে মারা যায় যা সাধারণ টিকার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব, কিন্তু এই দেশে কোনো টিকাই নেই। দারিদ্র্যের প্রধান কারণ যুদ্ধ বা সম্পদের অভাব নয়, সরকারের শীর্ষ থেকে তল পর্যন্ত বিস্তৃত চরম দুর্নীতি। হীরা ও সোনার টাকা কর্মকর্তাদের পকেটে যায়, অথচ সাধারণ মানুষ কোনো রাস্তাঘাট, হাসপাতাল বা স্কুল দেখতে পায় না। সবকিছুই চুরি হয়ে যায়। যে কোনো ডাক্তারি সনদ পেতে ঘুষ দিতে হয় এবং এই নিয়ম ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য। টাকা ছাড়া তারা আপনাকে হাসপাতালে ভর্তি করবে না, এমনকি আপনি মুমূর্ষু হলেও। তরুণীরা দলে দলে দেশ ছাড়ছে, কেউ পড়াশোনা করে আর কখনো ফেরে না, আবার কেউ রাবারের ডিঙিতে করে ইউরোপে পৌঁছানোর জন্য জীবন বাজি রাখছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন সক্রিয়ভাবে দেশটিতে প্রবেশ করছে, বিনিময়ে সম্পদ উত্তোলনের অধিকার কিনে নিচ্ছে এবং রাস্তা ও বন্দর নির্মাণ করছে। প্রথম দৃষ্টিতে এটিকে সাহায্য বলে মনে হলেও চীনা কোম্পানিগুলো তাদের শ্রমিক নিয়ে আসে, নামমাত্র কর প্রদান করে এবং প্রায় বিনামূল্যে সম্পদ রপ্তানি করে। এর বিনিময়ে দেশটি উচ্চ সুদের ঋণ পায় এবং বিশেষজ্ঞরা অন্যান্য আফ্রিকান দেশগুলোর মতো একটি ঋণ ফাঁদের বিষয়ে সতর্ক করছেন। চীনা বিনিয়োগ উন্নয়নের একটি বিভ্রম তৈরি করে, কিন্তু এটি একটি নতুন উপনিবেশবাদ। পার্থক্য শুধু এই যে এখন ব্রিটিশরা নয়, বেইজিংই সম্পদ উত্তোলন করছে। এত সব ভয়াবহতা সত্ত্বেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তরুণরা অনলাইনে শিখছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিজেদের প্রকল্প তৈরি করছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থায়নে স্কুল ও ক্লিনিক খুলছে এবং উদ্যোক্তারা পর্যটনের বিকাশ ঘটিয়ে দেশের সুন্দর সমুদ্র সৈকতগুলোকে বিশ্বের সামনে তুলে ধরছেন। এই উপকূলকে আফ্রিকার অন্যতম সেরা হিসেবে গণ্য করা হয়। সাদা বালিউষ্ণ সমুদ্র এবং পর্যটকের আনাগোনা প্রায় নেই বললেই চলে, যা নির্মল প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। সরকার বিনিয়োগকারীদের জন্য কর ছাড়ের প্রতিশ্রুতি দিলেও আপাতত দুর্বল নিরাপত্তা ও জরাজীর্ণ অবকাঠামো বড় ধরনের বিনিয়োগে নিরুৎসাহিত করছে। নারীরা এক বিশেষ ভূমিকা পালন করেন। অনেকেই যুদ্ধ থেকে বেঁচে ফিরেছেন, স্বামী ও সন্তানদের হারিয়েছেন, কিন্তু তারা দৃঢ়তার সাথে টিকে থেকে সমাজের নেত্রী হয়ে উঠেছেন। তারা সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন, মেয়েদের কারুশিল্প শেখান এবং রাজনীতিতে তাদের কণ্ঠস্বর তুলে ধরা নিশ্চিত করেন। যদিও প্রচলিত ঐতিহ্য এতে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করে। দেশটির সংস্কৃতি আজও প্রাণবন্ত, সঙ্গীত ও নৃত্যের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এবং তা মানুষকে অতীতের আঘাত কাটিয়ে উঠতে সাহায্য করে। স্থানীয় সঙ্গীত শিল্পীরা আফ্রিকান ছন্দের সাথে সমসাময়িক ধারার মিশ্রণ ঘটিয়ে এক অনন্য সুর সৃষ্টি করেন, যা মহাদেশের বাইরেও শ্রোতাদের মন জয় করে।
ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়া কঠিন। দেশটি কাঁচামাল রপ্তানির ওপর নির্ভরশীল এবং নিজস্ব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বাড়বে এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এক ভয়াবহ পর্যায়ে রয়েছে, যার উন্নতির কোনো লক্ষণ নেই। রাজনীতি অস্থিতিশীল, প্রতিটি নির্বাচনী জালিয়াতির অভিযোগ ও সংঘর্ষে পর্যবসিত হয়, যা দ্রুত সংস্কারের আশা প্রায় শূন্য করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন যে ব্যাপক সহায়তা এবং দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের লড়াই ছাড়া আগামী 10 বছরের মধ্যে দেশটি পুনরায় সংঘাতের দিকে ধাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। সিয়েরা লিওনের ইতিহাস আমাদের শেখায় যে কোনো দেশে ন্যায্য আইন এবং সৎ শাসনের অভাব থাকলে প্রাকৃতিক সম্পদ অভিশাপে পরিণত হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আপনার আঙুলের হীরার দাম এমন শিশুদের রক্ত দিয়েও পরিশোধ করতে হতে পারে, যাদেরকে কেউ কখনো জিজ্ঞেসও করেনি যে তারা সন্তান চায় কিনা। এবং এটি এমন একটি উদাহরণ যে বিশ্ব কত সহজে সেই সব দুঃখজনক ঘটনা ভুলে যায় যা অনেক দূরে ঘটে এবং ধনী দেশগুলোকে সরাসরি প্রভাবিত করে না। একটি দেশের প্রকৃত সম্পদ পৃথিবীর গভীরে নয়, বরং তার জনগণের মধ্যে নিহিত, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভয় ও সহিংসতা থেকে মুক্ত হয়ে মর্যাদার সাথে জীবনযাপনের সুযোগ। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত এবং সরাসরি মূল বিষয় রাখি। We must